আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের মিছিল বন্ধ রাখতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার, বললেন পুলিশ ব্যর্থ হলে ব্যবস্থা নেবে সরকার। এবং শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন। বলেন, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। সাক্ষাতে ANFREL বাংলাদেশের তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে। প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে। আওয়ামী লীগ যেন ভবিষ্যতে আর মিছিল করতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর উত্তরায় বিভিন্ন থানা পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, পুলিশ কর্মকর্তাদের বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। তারা সেটি করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আস্তে আস্তে আরও উন্নত হবে। এ সময় সাধারণ পুলিশ সদস্যদের সরকার নিজ বিভাগে পোস্টিং দেওয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মধ্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করা হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে। এছাড়া পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। এ সময় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার বন্ধে আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে। প্লাস্টিক রাতারাতি আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বাই ফেজ আমরা বন্ধ করতে অবশ্যই পারবো। আমাদের 2002 সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ, বাংলাদেশ প্রথম দেশ ছিল। আজকে এত বছর পরে এসে আমরা কেবল সুপার শপে ওইটাকে নিষেধাজ্ঞাটা বাস্তবায়ন করতে পারছি। আমরা কিন্তু প্রতি সপ্তাহেই কাঁচা বাজারে যাচ্ছি, তাদেরকে স্যাম্পল দিয়ে আসছি যে এই 3টা ব্যাগ ব্যবহার করবেন, এর বাইরে ব্যাগ ব্যবহার করবেন না। এখন একটা সুখবর দিই, পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দিব সাবসিডাইজড প্রাইসে, যাতে করে 40 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে। আমরা সত্যিকার অর্থেই সাবসিডাইজ রেটে একটা সাপ্লাই দিতে পারি। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পলাতক শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার 12 সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ। পুলিশের সেন্ট্রাল ব্যুরো NCB 3টি পৃথক আবেদনে এই রেড নোটিশ জারির চিঠি পাঠিয়েছে। শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আ.ক.ম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, তারেক আহমেদ সিদ্দিক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত ও বেনজির আহমেদ। এর আগে গত 10 এপ্রিল এই নেতাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আগামী 20 এপ্রিল শেখ হাসিনা সহ সব নেতাদের চার্জশিটের অগ্রগতি জানাবে প্রসিকিউশন।
এদের মধ্যে বেনজিরের আবেদনটি দুর্নীতি সংক্রান্ত। যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক আরোপের বিষয়টি দ্রুত সমাধানের পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুবা বিপদে পড়বে দেশ, আরও আসবে সমস্যা। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে কিছু করে যাবে না। দেশকে এগিয়ে নিতে যা করার আমাদেরই করতে হবে। তার অভিমত গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, বরং চর্চার বিষয়। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কাজ করে যাচ্ছেন। এ সময় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তার সাফল্য কামনা করেন। বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভবিষ্যতে দেশের পরিস্থিতি খুব ভালো হবে। বলেন, যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবেই ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে রাষ্ট্র কাঠামো মেরামত ও গুণগত পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন 8 সদস্যের প্রতিনিধি দল। ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে সংস্কার কমিশনের 166 প্রস্তাবের মধ্যে 22টিতে দ্বিমত ও 29টিতে আংশিক একমত পোষণ করে এনসিপি। ফ্যাসিবাদ ব্যবস্থা, গুম খুন যাতে আর ফিরে না আসে এবং গণতন্ত্র টেকসই হওয়ার জন্য সংস্কার জরুরি উল্লেখ করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তাই আমরা চাই যে এইবারের যে জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে, সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে, সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। এবার জেলা সংবাদ। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ লালমনিরহাট জেলা শহরের কালেক্টর মাঠে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, 18 কোটি নির্যাতিত মানুষের প্রথম দাবি গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও পঙ্গুদের সহযোগিতা নিশ্চিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলো যত দ্রুত আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবে, তত দ্রুত নির্বাচনমুখী পরিবেশ তৈরি হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাষ্ট্রের অনেক সমস্যা, আপনাদেরও অনেক সমস্যা। এই সমস্যাগুলো যারা সৃষ্টি করেছিল, ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। 15.5 বছর তারা খুন করেছে, গুম করে আয়না করে বন্দি করে রেখেছে। 24,000-এর ঊর্ধ্বে মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে
ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। তাই কোনোভাবেই ফ্যাসিবাদীদের ঝটিকা মিছিল করতে দেয়া হবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর পূর্ব উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা হলরুমে এই সভার আয়োজন করা হয়। এ সময় 5ই আগস্ট যেসব থানা থেকে অস্ত্র লুট হয়েছে সেসব অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে অভিযান শুরু করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নরসিংদীর মাধবদীর পৃথক স্থান থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে উপজেলার বালুশাইরে নিজ ঘর থেকে মানসুরা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে দুপুরে বাবুরহাট এলাকায় একটি বহুতল ভবনের কার্নিশ থেকে স্বামী রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, মানসুরাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় রাজু মিয়া। আজ পলাতক ওই স্বামীর মরদেহ উদ্ধার করে শেখেরচর ফাঁড়ির পুলিশ। এদিকে বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মরদেহ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। বিস্তারিত তদন্ত শেষে স্বামী স্ত্রীর মৃত্যু রহস্য জানা যাবে বলেও নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা। যাচ্ছি খেলার সংবাদে। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং 28শে এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 2020 সালের পর ষষ্ঠবারের মতো বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টেস্ট ফরম্যাটে মোট 18 ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে, যার মধ্যে বাংলাদেশ 8টিতে জিতেছে এবং 7টিতে হেরেছে। বাকি 3টি টেস্ট ড্র হয়েছে। এদিকে বাংলাদেশের মাটিতে 10টি টেস্ট খেলে মাত্র 2টিতে জিতেছে সফরকারীরা। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিন থেকে ভালো ক্রিকেট খেলতে বদ্ধপরিকর টাইগার কোচ সিমন্স। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিষয়টি নিশ্চিত করে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন এই চুক্তিতে CR7কে বার্ষিক 200 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তার ক্লাব আল নাসর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2,760 কোটি 40 লাখ টাকা। বার্ষিক 200 মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালে রোনালদোর প্রতি মাসে আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় 17 মিলিয়ন ইউরো। সপ্তাহের হিসাবে যা দাঁড়াবে প্রায় 4 মিলিয়ন ইউরো। এদিকে ক্লাবের দেয়া এ প্রস্তাবে CR7 রাজি হয়েছেন বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের মিছিল বন্ধ রাখতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার, বললেন পুলিশ ব্যর্থ হলে ব্যবস্থা নেবে সরকার। এবং শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।